চাচা, খুদায় আপনি ডনের কথায় নাইসা আমার ওই জায়গায় নিয়ে যাইতেছেন। খালি খালি যাইয়া অপমান হয়ে আইতে হইব। দেখেন কথাটা আমি বইলা দিলাম, আপনি মিলাই নিয়েন। ওই মেয়ে চল জীবনেও ডনের মতো একজন বাদাইমা চ্যাংরা রে বিবাহ করব না। আর যাই হোক, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আগে যাই দেখি, এত ব্যস্ত হইলি কে? যা কথা বলতে তো আর সমস্যা নাই। বিউটির বাপের সঙ্গে আগে থেকে আমার ভালো সম্পর্ক আছে। যদি যা বলি এত তাড়াতাড়ি কি ফিরাই দিতে পারবো রে? তুই হুদাই শুধু পেশাল পারতাছস। ডনের কি আমাদের ছাড়া আর কেউ আছে? এখন ছেলেটা মেয়েটারে পছন্দ করছে, আমাদের কাছে বিষয়টা জানাইছে। আমরা যদি এইটা না নিয়া কথাবার্তা বলি, তাহলে ডন কি মনে মনে কষ্ট পাইব না? ছেলেটারে কি এইভাবে কষ্ট দেওয়াটা ঠিক হইব? বইলা দেখি, যদি কাজ হয় হইল, না হইলে তো না হইল। জোরাজুরির কিছু নাই। যান, গেলেই বুঝতে পারবেন। আমার কথা তো এখন ভালো লাগতেছে না। যখন বিউটির চুক্কা কথা শুনবেন তখন ঠিকই ভালো লাগবে। ডন হচ্ছে এক পাগল চ্যাংরা, ওর সঙ্গে সঙ্গে আপনিও নাচতেছেন। দুইজনেরই শিক্ষা হইবনি ঠিক মতো। শুধুমাত্র আপনার জন্য আমি ওই জায়গায় যাইতেছি, নইলে তো আমারে দইরা বাইন্দাও কেউ নিতে পারতো না। তুই এত কথা না বইলা গাড়ি চালাতো তাড়াতাড়ি। ওইখানে কথাবার্তা বইলা আবার পার্টি অফিসে যাইতে হইব। শামসু যে কখন চলে আসে তার কোনো গ্যারান্টি আছে? পরে সময় মতো যাইতে না পারলে মাস্টার আবার কথা শুনাইব। হাবিব তো আছেই কান পরা দেওয়ার জন্য। এত কথা না বইলা তাড়াতাড়ি তুই গাড়ি চালা। আসসালামু আলাইকুম সালেক ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? শফিক আর তোতা দেখি একসাথে আমার বাসায়। হঠাৎ করে কি মনে করে তোমরা আসলে? আসলাম সালেক ভাই, তোমার সঙ্গে একটু পার্সোনালি কিছু কথা বলার ছিল, সেই জন্য তোমার কাছে আসা। তা ওইখানে অমনে কইরা দাঁড়ায় রইলা কেন? বসো, বইসা বলো কি বলবাতে চাও। তা চাচা, বিউটিরে তো দেখতে পারতেছি না। বিউটি কোথায়? বিউটি কি বাসায় নাই চাচা? আর বিউটি, ওর কি খোঁজ খবর এখন? আর রাখার মতো কোনো ব্যবস্থা আছে নাকি? আমার চাইতে তো তোমরাই ভালো বলতে পারবা বিউটি কখন কোথায় থাকে। এই মেয়েটা কিসের মেম্বারিতে দাঁড়াইলো, আমার মান সম্মান সব শেষ করে ফেলাইলো। সারাদিন একবারও 5টা মিনিটের জন্যও বাড়িতে থাকে না। এইখানে ওইখানে দৌড় ডাব পারে খালি। কিছুক্ষণ আগেই বের হয়ে গেল ইউনিয়ন পরিষদে, বলে কি কাজ আছে সেই জন্য। কেন বিউটি মহিলা মেম্বার হইয়া কি কোনো ভুল করছে নাকি? আমি তো মনে করি এইটা ওই ভালোই করছে। অল্প বয়সে সমাজ সেবায় নামছে, সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিপদ আপদ দেখতেছে। এটা তো কোনো দোষের কাজ না। আপনার মুখ আর উজ্জ্বল হওয়ার কথা, মান সম্মান নষ্ট হবে কেন? আর বইল না বাবা, এই এলাকার মানুষজনই তো যত সমস্যার মূলে।
ওরাই যুক্তি বুদ্ধি দিয়া মেয়েটারে মেম্বারিতে দাঁড়া করাইলো। এখন ওরাই আমার কাছে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতেছে। এগুলা তো এখন আর ভালো লাগে না বাবা। শোনো সালেক ভাই, মেয়ের বয়স হয়েছে, এখন মেয়েটারে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তাহলেই দেখবে মানুষজন আর আজে বাজে কথা বলতে পারবে না। আমি তো শফিক মেয়ের বিয়ে দিতেই চাই, কিন্তু মেয়ে তো বিয়ে করতে রাজি হয় না, আর ওর জন্য উপযুক্ত সেই রকম পাত্র খুঁজে পাইতেছি না। যদি ভালো কোনো পাত্র থাকে জোর করে হইলেও এবার মেয়ের বিয়েটা দিয়েই দিমু, নিয়ত আমি পাকা কইরা ফেলাইছি। এই যে এতক্ষণে সঠিক কথা বলছো তুমি। আমরা মূলত বিউটির বিয়ের বিষয় নিয়েই কথা বলতে আইছিলাম তোমার কাছে। ও বুঝতে পারছি তাহলে। তা তোমরা কোন পোলার কথা বলতে আইছো? পোলা তুমি চিনো সালেক ভাই, 4 নং ওয়ার্ডের যে রানিং মেম্বার ডন, ওর কথাই বলতেছিলাম। আসলে হয়েছে কি, বিউটি আর ডন তো ইউনিয়ন পরিষদে একসাথে কাজ করে। তা ওইখানেই ডন বিউটিরে দেখা পছন্দ করছিল। তা ডনের তো বাপ মাও নাই, তোতার কাছে ছোট কাল থেকে বড় হয়েছে, তাই ওর গার্জেন বলতে তোতা আর আমি। সেজন্য আমরা তোমার কাছে বিয়ের প্রস্তাবটা নিয়ে আইছি। এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমরা সামনের দিকে এগিয়ে পারি। শফিক চিনতে পারছি এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন ডিসিশন তো আর আমি একা নিতে পারবো না। তোমার ভাবি আছে, বিউটি আছে, ওরা আসুক, ওদের সাথে পরামর্শ কইরা তারপর তোমারে আমি জানাই মনি। তাইলে সালেক ভাই ওই কথাই রইল, তুমি বিউটির সাথে আর ভাবির সাথে কথা বইলা আমাদেরকে পরে জানাইও। আজকে তাহলে আমরা উঠলাম মানে তোমরা দুজন সম্মানিত ব্যক্তি আমার বাসায় আইছো, খালি মুখে কি তোমাদেরকে বের করে দিতে পারি নাকি? দাঁড়াও, তোমাদের জন্য তোমার ভাবিরে নাস্তা নিয়ে আসতে বলতেছি। না না সালেক ভাই, আজকে কোনোভাবেই আর দেরি করতে পারবো না। শামসু আইতেছে তো, পার্টি অফিসে যাওয়া লাগবো আমাদের। আরেকদিন আইসা তোমার বাড়িতে খাইয়া যামনি। আর যদি আল্লাহ যদি আত্মীয়রা কইরাই দেয় তাহলে তো কয়েকদিন পর পরই আসতে হবে। যদি কপালে ওদের বিয়ে লেখা থাকে তাহলে অবশ্যই হবে। এখানে তোমার আর আমার কোনো হাত নেই। সালেক ভাই ঠিকই বলছো, বিয়া শাদী হচ্ছে এগুলো আল্লাহ তাআলার আগের থেকে লেখা থাকে কার সাথে কার হবে। অনেক কথাই বইলা ফেলাইছি সালেক ভাই, হাতে আর সময় নাই। এখন আমরা উঠলাম, কিছু মনে করো না। তোমার বাড়ির থেকে কিছু না খেয়ে যাইতে হইতেছে। আসলে হাতে সময় থাকলে অবশ্যই ভাবির হাতে রান্না খেয়ে যেতাম। আচ্ছা যাও তাহলে শফিক। স্যার, এবারকার তো মনে হইতেছে অনেকদিন পর আপনি বগুড়ায় ঢুকতেছেন। মাঝখানে সেই টেরা সাহেবের নির্বাচনের সোম এলাকায় ঢুকছিলাম আপনার সাথে, এখন আবার অনেক দিন পরই এলাকায় ঢুকতেছি। হ্যাঁ মকবুল সাহেব, আপনি একদম ঠিকই ধরছেন। সেই টেরার নির্বাচনের পর আর এলাকায় ঢোকা হয় নাই, মাঝখানে অনেক দিন হয়ে গেছে। আসলেই জানেনই তো আমি কীরকম চাপে থাকি সারাক্ষণ। আর কেউ না জানলে আপনি তো বিষয়টা খুব ভালো করে জানেন। আপনি সব সময় আমার সঙ্গেই থাকেন। এত চাপে থাকলে কি আর বাইরে কোনো সময় দিতে পারি? হ্যাঁ স্যার, আমি তো দেখি
আপনি সারাক্ষণই ব্যস্ততার মাঝেই সময় পার করেন। প্রেসিডেন্ট আপনার ছাড়া তো কোনো কাজই করতে চায় না। আসলে প্রেসিডেন্ট আপনাকে খুবই বিশ্বাস করে, যার কারণে সমস্ত কাজ আপনার মাধ্যমেই করাতে চান উনি। দলের ভিতরে তো বিশ্বস্ত লোক নেই, সবই দুর্নীতিবাজ, তাই আপনার উপর একটু দায়িত্বটা বেশি পড়ে গেছে। আসলে মকবুল সাহেব, দায়িত্ব জিনিসটা খুবই ভয়ঙ্কর। যার কাঁধে দায়িত্ব থাকে সেই একমাত্র এর ভারটা বুঝতে পারে। দলের দায়িত্ব নেওয়ার পর থেকে কত মানুষের শত্রু যে হয়েছি আমি। নেতাকর্মীরা প্রতিনিয়ত আমার ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত তারা আমার কোনো ক্ষতি করতে পারে নাই। স্যার, সত্যি কথা বলতে কি, আমি জীবনে অনেক রাজনীতিবিদদের সাথে, অনেক এমপি মন্ত্রীর সাথে চলাফেরা করছি, কিন্তু আজ পর্যন্ত আমি আপনার মতো এরকম ন্যায়নীতিবান লোক খুব কমই দেখেছি। যারা রাজনীতিতে আসে প্রায় সবাই যতই ভালো থাকুক না কেন, একটা সময়ের পর তারা দুর্নীতির সাথে নিজেদেরকে মিলিয়ে ফেলে। কিন্তু আপনি সম্পূর্ণ আলাদা। আপনাকে আজ পর্যন্ত আমি কোনো রকমের অন্যায় কাজ করতে দেখি নাই, যেটা আমি আর কোনো নেতার ভিতরে এই আদর্শটা দেখতে পারলাম না। আসলে স্যার, আপনি অন্যরকম একটা মানুষ। দেখেন মকবুল সাহেব, আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, নাম ডাক কোনো কিছুরই কম নেই, তবুও আমি রাজনীতিতে ঢুকছি শুধুমাত্র সাধারণ মানুষের সেবা যত্ন করতে। আমি অনেক ভেবেচিন্তে দেখছি যে ক্ষমতা ছাড়া কখনোই কোনো কাজ ঠিকভাবে পরিচালনা করা যায় না। শুধুমাত্র এই জন্যই আমি এই ক্ষমতা চেয়ারটা বেছে নিয়েছি। অন্য কোনো উদ্দেশ্যে আমি এখানে ঢুকি নাই। আমি যতদিন পর্যন্ত দায়িত্বে আছি ততদিন পর্যন্ত কারো কোনো দুর্নীতি মেনে নেব না, নিজেও দুর্নীতি করব না, অন্যজনকেও করতে দেব না। স্যার, আমি সব সময় মন থেকে দোয়া করি আপনি আরও সামনের দিকে এগিয়ে যান। আপনার মতো এরকম আদর্শবান একটা নেতা দেশের জনগণের খুবই প্রয়োজন। আপনি পারেন আমাদের এই সিস্টেমটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে। তাই আমি সব সময় আপনার জন্য এইটাই দোয়া করি যে আপনি যেন সামনে আরও এগিয়ে যেতে পারেন। আপনার মতো এরকম মহান একজন নেতার সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি যখন চাকরি থেকে রিটায়ার্ড হইব তখন সবার সাথে গল্প করতে পারবো যে আমি কোবা শামসুর মতো একজন আদর্শবান নেতার সাথে কাজ করেছি। আপনারা সব সময় আমার সঙ্গে থাকবেন। আশা করি আমি আমার লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবো। আপনারা যদি সাহায্য করেন তবে আমি আমার লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারবো। সেটা আর আপনাকে বলতে হবে না। সৎ মানুষের জন্য মন থেকে সব সময় এমনি দোয়া চলে আসে। ড্রাইভার, গাড়িটা পায়ে সাইড করো তো, হাত মুখ ধুয়ে একটু পানি টানি খায় নি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম সেলিম, বসো। তা সেলিম,
এই সময়ে তুমি কোথা থেকে আসলে? লিডার, গেছিলাম শামসুর অফিসে। শামসুর সাথে দেখা সাক্ষাৎ করে আসলাম। শামসু তো লিডার গ্রামের বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেল। ওর ওইখান থেকে আপনার সাথে দেখা করার জন্য অফিসে আসলাম। ভাবলাম যে আপনি অফিসে আছেন নাকি, যদি থাকেন তাহলে সাক্ষাৎ করে তারপর বাসায় যাই। ও, শামসু তাহলে বগুড়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে। গতকাল রাতে আমারে ফোন দিছিল যে বগুড়ায় যাইতে চাইতেছে। আমি প্রথমে নিষেধই করছিলাম, তা বলে ওইখান থেকে নেতা কর্মীরা ওরে অনেকবার ফোন দিতেছে। সেক্রেটারি হওয়ার পরে একবারও তো ওই বগুড়াতে ঢোকে নাই, যার কারণে আমিও অনুমতি দিয়ে দিলাম, যাক বগুড়া থেকে ঘুরে আসুক। নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করাটা দরকারি। ওইখানে অনেক লোকাল নেতা কর্মী আছে না, শামসু তো এলাকার ছেলে, তাই সকলেই তো চায় শামসুরে সংবর্ধনা দেওয়ার জন্য। অনেক বড় একটা দায়িত্ব পাইছে শামসু। এলাকায় যদি না যায়া নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ না করে তাহলে তো বিষয়টা অন্যরকম দেখা যায়। কিন্তু এইখানে তো শামসু অনেক চাপে থাকে, সেইটা তো আর লোকাল নেতা কর্মীরা বুঝতে পারে না। কেন্দ্রের ভিতরে যে কি চলে সেটা শুধুমাত্র আমরা যারা এইখানে আছি তারাই বিষয়টা জানতে পারি। শোনো সেলিম, কিছুক্ষণ আগে তো হাজি সিদ্দিকার কাদের মোল্লা ছিল আমার সাথে দেখা করার জন্য, কিন্তু আগে ওরা বের হয়ে গেল। কেন লিডার, এই দুই শয়তান আবার কোন মতলব নিয়া আপনার সাথে দেখা করার জন্য আসলো? এদের মতলব কিন্তু কোনো সময় ভালো নাই। আপনি আবার এদের কথায় ভিজা যায়েন না। ওরা কিন্তু দলের ভিতরে গ্রুপিং তৈরি করার চেষ্টা করতেছে। সুযোগ পাইলে ওরা যে কোনো সময় দলের ক্ষতি করে ফেলবে। কি যে বলো না সেলিম, হাজার হইলেও তো ওরা আমাদেরই লোক। ভুল ত্রুটি হয়তো করতেই পারে, তাই বলে কি একেবারে ওদেরকে দূরে সরিয়ে দেওয়া যায়? দলের পিছনে যে ওদের অবদান আছে সেইটা তো না বলার মতো না। বিরোধী দলে থাকার সময় তো ওরা অনেক নির্যাতনের শিকার হয়েছে, তাই ওদের ভুল কি একেবারে ক্ষমার অযোগ্য? আমি প্রেসিডেন্ট, তোমাদের সকলেরই অভিভাবক। আমার তো আর তোমাদের মতো চিন্তা করলে হয় না। আমাকে তো সকলকে নিয়েই চিন্তা ভাবনা করতে হয়। তা ঠিক আছে, কিন্তু ওরা এখন যে শয়তানি করতেছে এটা তো আমাদের প্রতিহত করতে হবে। ওরা যদি নেতা কর্মীদেরকে উস্কানি দিয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়া করায় তাহলে তো সবচাইতে বড় আমাদেরই ক্ষতি হইব। তা ওরা কোন মতলবে আইছিল সেই কথাটা আগে বলেন তো দেখি প্রেসিডেন্ট। ওরা আসলেই 2 তারিখের মিটিংয়ে ওদের দপ্তর ফিরে পেতে চাচ্ছে। আমিও মনে মনে চিন্তা ভাবনা করে দেখলাম ওদের দপ্তরটা ফিরিয়ে দেওয়াটা দরকার। হাজি সিদ্দিকের সদস্য পদটা তো অনেক দিন ধরেই স্থগিত রাখছি, আর কতদিন ওর পদ স্থগিত রাখবো? এবার নিয়ত করছি তাই 2 তারিখের মিটিংয়ে মোল্লার ওর দপ্তরটা ফিরিয়ে দেওয়া হবে, আর সিদ্দিককে ওর সদস্য পদটা
ফিরিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, যা ভাবছিলাম তাই। প্রেসিডেন্টকে বুলায় বালাইয়া ওরা ওদের স্বার্থ হাসিল করতে চাইতেছে। প্রেসিডেন্ট তো আসলেই নরম মনের মানুষ। ওনার একটুতেই মন নরম হয়ে যায়। তাই ওরা এই সুযোগটাকে কাজে লাগাইয়া ওদের স্বার্থ হাসিল করতে চাইতেছে। এটা তো কোনোভাবেই করা দিতে যাব না। যে ক্ষতি করছে ওরা আবার যদি ক্ষমতায় ফিরে পায় তাহলে তো আবার সে আগের মতোই শুরু করবে। না না প্রেসিডেন্ট, এই কাজ কোনোভাবেই করা যাইব না। ওরা যদি ক্ষমতা আবার হাতে পাওয়া যায় তখন কিন্তু আবার সে আগের মতোই শুরু করে দিবে। শামসু কিন্তু অনেক কষ্টে ওদেরকে এখান থেকে সরাইছে। আপনি আবার সে আগের ভুল করে ওদেরকে আবার দলে নিয়ে আসেন না। শামসু যদি এই কথা শুনতে পারে তাহলে কিন্তু ছেলেটা অনেক কষ্ট পাবে। তাই আমি বলি কি লিডার, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা কইরা তারপর সিদ্ধান্ত নিয়েন। এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যাতে করে আমাদের নিজেরই ক্ষতি হয়ে যায়। ওরা যতই দলের লোক থাকুক, কিন্তু এখন ওরা কিন্তু দলের স্বার্থের জন্য কাজ করতেছে না। কি যে বলো না তোমরা! হাজি সিদ্দিক আর কাদের মোল্লা কি দলের বাহিরের কেউ নাকি? ওরা যতই হোক জনতা পার্টির ক্ষতি চায় এমন ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে না। তারপরও শামসু বগুড়া থেকে আসুক, দেখি শামসুর সাথে এই বিষয়ে আলোচনা করে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবেনি। সেটাই সবচেয়ে ভালো হয়। একা একা কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনি যদি দলের সকল সদস্যদের মতের মর্যাদা দেন তাহলে মনে হয় সবচাইতে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখমনি আমি। তাহলে চলো সেলিম, লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চটা করে ফেলি। মাস্টার, হাবিব ভাই আইছেন? তা দাঁড়াই রইলেন কেন? বসেন। কি ব্যাপার মাস্টার, একা একাই দেখি পার্টি অফিসে বসে আছো, তার লোকজন কই? না ভাই, কিছুক্ষণ আগে আসলাম। গোল্লারে নিয়া গেছিলাম এসপি অফিসে, এসপির সাথে দেখা করার জন্য। ওইখান থেকেই সরাসরি পার্টি অফিসে আসলাম। জানি তো সবাই পার্টি অফিসে আসবেন, সেজন্য বাসায় আর না যাইয়া পার্টি অফিস বলেই চলে আসলাম। তা আবার কি মনে কইরা এসপি অফিসে গেছিলা হঠাৎ? কিছু তো বললা না আমারে, তাইলে আমিও তোমার সাথে এসপি অফিসে যাই এসপি স্যারের সাথে দেখা করে আসতাম। তেমন কোনো দরকার না, যার কারণে আপনারে কিছু বলি নাই। শামসু আসার পরে বড় মাঠে জনসভার আয়োজন করতে চাইতেছি, তাই এসপিরে বললাম উনি আর ওসি সাহেব পুরো ফোর্স নিয়ে যেন বড় মাঠে উপস্থিত থাকে। এতগুলো লোকজন জমায়েত হইব, একটা নিরাপত্তার দরকার আছে না? তা তো অবশ্যই। এসপির লগে কথা কইলা তুমি ভালোই করছো, এটা তো আমার মাথায় ছিল না। তা আমি বলি কি, মাঠে জনসভা না কইরা অডিটোরিয়াম রুমে জনসভাটা করলে ভালো হইতো না? এটা তো আর রাজনৈতিক কোনো জনসভা না, শামসু দুই চারটা কথা বলবে সেজন্যই তো। তাহলে এত বড় সড়ো কইরা মাঠে জনসভাটা করার কি দরকার ছিল?
ধর্মী, আপনি কি পাগল হইছেন? অডিটোরিয়াম রুমে লোকজনের জায়গা দিতে পারবেন নাকি? কি পরিমাণ লোক যে হইব সেই সম্পর্কে তো আপনার কোনো ধারণাই নাই দেখতেছি। শামসু এলাকায় আসবে, সকল মানুষ বিষয়টা শুইনা গেছে। সাধারণ মানুষ শামসুকে এক নজর দেখার জন্য যে পরিমাণ আগ্রহ নিয়ে থাকে তাতে কইরা দেখতে পারবেন বাইঙ্গা চুইরা লোকজন জমায়েত হওয়া শুরু করব। অডিটোরিয়াম রুমের মতো 100 রুমেও তো এত লোকের জায়গা দিতে পারবেন না। ওই কথা মাথায় রাখাই অডিটোরিয়াম রুমে না দিয়ে আমি জনসভাটা বড় মাঠে দিতে চাইছি। কথা একেবারে মন্দ বলো নাই তুমি। শামসুর আসলেই বগুড়াতে অনেক জনপ্রিয়তা আছে। চ্যাংড়াটা অল্প বয়সের হইলে কি হবে, এ অল্প বয়সেই মানুষজনের মনের ভিতরে জায়গা করে নিতে পেরেছে, যেটা আমরা এতদিন যাবৎ রাজনীতি করেও অর্জন করতে পারি নাই। সেটা শামসু অল্প কয়েকদিনের ভিতরেই অর্জন করে ফেলেছে। শোনেন হাবিব ভাই, শুধু সারা জীবন রাজনীতি করলেই মানুষের মনের ভিতরে ঢোকা যায় না। মানুষের মনের ভিতরে ঢুকতে হইলে তাদেরকে আগে ভালোবাসা দিতে হয়, যেটা শামসু অল্প কয়েকদিনের ভিতরেই করে দেখিয়ে পেতেছে। সাধারণ মানুষকে শামসু যে পরিমাণ ভালোবাসা দিয়েছে তাতে করে মানুষজন ওর জন্য অবশ্যই পাগল থাকবেই। বগুড়ায় যত নেতা কর্মী আছে সকলেই তো পকেট রাজনীতি করে, একমাত্র শামসুই নিজের জন্য রাজনীতি না করে সাধারণ মানুষের জন্য করে, যার কারণেই সাধারণ মানুষের কাছে শামসু এতটা জনপ্রিয়। আমিও সেই নিয়তি করছি। শয়তানের পাল্লায় পইরা জীবনে অনেক ভুল কাজ করছি, তাই এখন বাকি জীবনটা তোমাদের সঙ্গে থেকে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। সেই লক্ষ্যে আমি তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি। নিঃসন্দেহে আপনার নিয়তটি খুবই ভালো এবং আমার পছন্দ হইল। দোয়া করি শেষ পর্যন্ত যেন আপনার এই নিয়তটি আপনি ঠিকভাবে ধরে রাখতে পারেন। তা মাস্টার, তোমার সাথে কি শামসুর কথা হয়েছিল? রওনা দিছে নাকি শামসু বগুড়ায় ঢুকতে? তা কত সময় লাগতে পারে শামসুর? যদি আগে থেকে জানা থাকতো তাহলে তো আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকতে পারতাম। আগে ছেলেবেলে ফোন দিয়ে আয়না যদি বসায় রাখতে হয়, এতগুলো লোকজন কেমনে কি করমনি। শামসু আসার আগ দিয়ে ছেলে পেলে নিয়ে আসতে চাইছিলাম আমি। কি বলো তুমি? শামসুর সাথে কথা হয়েছে আমার, ওই রাস্তায় আছে। কিছুক্ষণের ভিতরেই বগুড়া শহরে ঢুকবো। তাইলে তো এখন থেকে আমাদের প্রস্তুতি নিয়ে ফেলা দরকার। সময় তো বেশি বাকি নেই। তা তো তার শফিক বাইরে তো দেখতে পারতেছি না। ওদেরকে যে দায়িত্ব দিছিলা, ওরা কি সেই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলো নাকি? বুঝো মাস্টার, পরে যেন শামসুর সামনে আবার অপমানিত হইতে না হয়। তো তারে ফোন দিছিলাম আমি কিছুক্ষণ আগেই। ওরা একটা কাজে গেছে, ওইখান থেকে কিছুক্ষণের ভিতরেই চলে আসবো। আসলে পরে দেখি ওরা কি করলো। আচ্ছা ঠিক আছে, আসতে থাকুক। আমি তো আবার ওদেরকে দিয়া 1 পয়সারও ভরসা পাই না। কোন দিক দিয়ে আবার মনে হয় কোন আকাম যে কইরা রাখছে
আল্লাহই ভালো জানে। দুরু ভাই, মানুষের এত ভুল ধরা বাদ দিয়া নিজের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করেন তো দেখি।